এসএসসিতে পাস ৬২%। মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেয়া যায় না, মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দেশ সেরা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন ত্রিবেদী, বাংলাদেশকে হেয় করে এমন কাজ করতে না দেওয়ার ব্যাপারে দিল্লির আশ্বাস চায় সরকার। ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল বললেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন। সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুনে প্রাণ হারানো ১৬ জনের বাড়িতে শোকের মাতম। লাশ বুঝে পাওয়ার অপেক্ষা স্বজনদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। ৯টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬.25%। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৬.2%। জিপিএ 5 পাওয়ার সংখ্যা কমে হয়েছে ১,১৬,৬৭৬ জন। এবছর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন স্কুলের সংখ্যা ৩১২টি। ফল প্রকাশ অনুষ্ঠান মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেন, মন খুলে গান গাওয়া যায় কিন্তু মার্কস দেয়া যায় না। অন্যদিকে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় ১১,৩৮,৮৭৭ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.৫%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। সবচেয়ে কম পাশ করেছে ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯%। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। সোমবার সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থী ও শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হবে। 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞাসা করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে ক্রম সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর কাজ করছে। ফলাফল খারাপ না ভালো সেটি বিবেচ্য নয়। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাশ ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একইভাবে একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ ও পছন্দের কর্মিক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী আর অভিভাবকরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কেউ কেউ আনন্দে আত্মহারা, আবার কারো চোখে আনন্দের অশ্রু। প্রত্যাশার চেয়ে ভালো ফল করায় স্বস্তি ফিরেছে অনেক পরিবারের মধ্যে। ফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দেশের অন্যতম সেরা স্কুল ভিকারুন্নেসায় ফলাফল পৌঁছার সাথে সাথেই শিক্ষার্থীদের এমন বাঁধ ভাঙা উল্লাস। বাদ্যযন্ত্র বাজিয়ে ভালো ফলাফল অর্জনের আনন্দ প্রকাশ। এসএসসি ফল প্রকাশের আগেই প্রতিষ্ঠানটিতে ভিড় করেন শিক্ষার্থী, অভিভাবকরা। মোবাইলে কাঙ্ক্ষিত ফলাফল আসতেই বিশ্বজয়ের হাসি। কেউ জিপিএ 5 পাওয়ার আনন্দে আত্মহারা, চোখে মুখে ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন, আর অভিভাবকদের মুখে তৃপ্তির হাসি।
রেজাল্ট যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা এসেছে, তার থেকে আরও বেটার এসেছে মার্কস। মার অনেক বড় হাত, আম্মু আমাকে সব সময় অনেক মোটিভেট করতো। আমি যদি রাত জেগে পড়তাম আমার আম্মু বাবাও জেগে থাকতো। তারপর আমার টিচাররা আমাকে গাইডলাইন দিচ্ছে, এই কারণেই আমি পড়াগুলো ঠিকমতো শেষ করতে পারছি। পরিশ্রম অনেক করেছি, দিনরাত 24 ঘন্টা পড়েছি, রাত্রে ইভেন দো 3টা-4টা পর্যন্ত পড়া হয়েছে আমার। এই এতটুকু আসার জন্য অনেক কষ্ট করতে হয়, আসলে অনেক কষ্ট করতে হয়। সে এ প্লাস আশা করেছিল, বাট এ প্লাস হয়নি, তাতেও আমরা আলহামদুলিল্লাহ খুশি। রাজধানীর অন্যতম আরেক সেরা স্কুল মতিঝিল আইডিয়ালেও ড্রামের তালে উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে চান্স পেয়ে জীবনে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার স্বপ্নের কথা জানায় তারা। প্রত্যেকটা পরীক্ষার্থী খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছি এবং আমাদের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড মানেও হয়েছিল পরীক্ষাটা, যার কারণে আমাদের মধ্যে একটা ভয় ছিল যে আসলে এ প্লাস, গোল্ডেন এ প্লাস বলে আমরা জানি সব সাবজেক্টে এ প্লাস, এটা আসবে কিনা, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন এ প্লাস এসেছে। যেহেতু ফার্স্ট বোর্ড এক্সাম দিচ্ছি, সবাই একটু ভয়েই ছিলাম। আর যেহেতু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি 6 মাস স্কুলে আসতেই পারি নাই, ভর্তিও হইতে পারি নাই, তো সেই ক্ষেত্রে ওই হিসাবে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে অনেক ভালো লাগতেছে, জীবনের সবচেয়ে সুখটা আজকে পাইছি। ভিকারুন্নেসা স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, শতভাগ জিপিএ 5 পাওয়ার চেয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা বাস্তবায়নেই কাজ করছেন তারা। এরা কিন্তু সামষ্টিক মূল্যায়নের ছাত্রী। ওরা যখন ক্লাস 9-এ পড়ে, 9-এর পর সরকার পরিবর্তনের পর সামষ্টিক মূল্যায়ন কিন্তু লেখাপড়া লেখা বা পরীক্ষা নেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু ছিল না। সেটা ওরা যখন 9-এ পড়ে, 9-এর সরকার পরিবর্তনের পর ধারাও কিন্তু চেঞ্জ হয়েছে, কারিকুলাম চেঞ্জ হয়েছে, নতুন পাঠ্যসূচিতে এই পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছে। এবার এইচএসসি ব্যাচটি নতুন কারিকুলামে পরীক্ষা দিয়েছে। এছাড়া ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া, প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করা সহ নানা চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এসএসসির ফলাফলে এবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবছর পরীক্ষায় অংশ নেয়া 382 জন শিক্ষার্থীর সবাই জিপিএ 5 পেয়েছে। লেখাপড়ার পরিবেশ এবং সম্মিলিত প্রচেষ্টাতেই সাফল্যের এই ধারাবাহিকতা বলে মনে করেন শিক্ষার্থী শিক্ষকরা। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন মুস্তাফিজ আরিফিন। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া এই স্কুলের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এবছর বিজ্ঞান বিভাগ থেকে 376 জন ও ব্যবসায় শিক্ষা শাখায় 6 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সর্বমোট 382 শিক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ 5। এমন ফলাফলে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিয়মিত পড়ালেখার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, নিয়মিত ক্লাস ও পরীক্ষার কথা বলেন শিক্ষার্থীরা। আজকের ফলাফল পেয়ে আমি অনেক 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 বেশি খুশি। আমরা আমাদের প্রাপ্য অধিকার, প্রাপ্য ফলাফল অর্জন করতে পেরেছি। পুরো ক্রেডিটটা আমরা আমাদের টিচারদেরকে দিতে চাই, কারণ কমার্সের আমরা স্টুডেন্ট কম ছিলাম, তো স্যারেরা আমাদেরকে সকালে আনাইছে, রাতে আনাইছে, পুরো দিনটাই আমরা মোটামুটি স্কুলেই ছিলাম। এসএসসি যখন রেজাল্ট দিল আমাদের সব গ্লানি মুছে গেল। আমাদের এনকেএম স্কুল পুনরায় 382-তে 382 পেয়েছে। আমাদের মোল্লা স্যার, চেয়ারম্যান স্যার, ওনার যে গাইডলাইন ছিল এটা আসলেই ভালো ছিল। টিচারদের অবদানটা বেশি, তারা যদি আমাদেরকে এত প্রেশারটা না দিয়ে কেয়ার না করতে, তাহলে আমরা এরকম ভালো রেজাল্ট আসলে করতে পারতাম না। স্কুলটির এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকরাও গর্বিত। জীবনের প্রথম ধাপে এই এসএসসি পরীক্ষাটা, এই প্রথম ধাপের ভিতরে আমরা অনেক আনন্দিত। প্রতি বছরের আমরা আসলে অনেক খুশি। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন সফল ও মানবিক হয়ে ওঠে সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে জানালেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদির মোল্লা। গত বছর 320 শতভাগ জিপিএ পেয়েছে, ইনশাল্লাহ এবার আপনাদের 382 শতভাগ জিপিএ পেয়েছে। তো এই যে ধারাবাহিক ফলাফল, এটার পিছনে আমি একা নই, সকল নরসিংদীবাসী তথা সকল অভিভাবক, শিক্ষার্থী, বিশেষ করে আমাদের পরিশ্রমী সকল শিক্ষকদেরই অবদান। আগামী দিনও আশা করি এই ফলাফল ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবে। এই ফলাফলের অর্জনের পিছনে সবচেয়ে বড় যিনি কারিগর, উনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয়। উনার কঠোর নির্দেশনা এবং অনুশাসন সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সার্বক্ষণিক নজরদারি এবং পরিশ্রমের ফলে আজকে অর্জন সম্ভব হয়েছে। প্রতিটা শিক্ষক শিক্ষার্থীকে সার্বিক তদারকি করে এবং
যে সকল শিক্ষার্থী একটু পিছিয়ে থাকে এ সকল শিক্ষার্থীকে মার্কিং করে আমরা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা দীর্ঘ 3 মাস এদের পিছনে শ্রম দিয়েছি। গত বছরও এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে দেশসেরা ফলাফল করেছিল। মুস্তাফিজ আরেফিন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশকে আন্ডারমাইন বা হেয় করে ভারত সরকার এমন কাজ আর করতে দেবেন না বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, ভারতীয় হাইকমিশনারের সাথে কথা বলে এ ব্যাপারে আশ্বস্ত হয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক চান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দায়িত্ব নেয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী জানান, দুদেশের নানা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না, আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি, একটা গণতন্ত্র দুই দেশে, আর দুই দেশই চায় লোকেরা। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিবাদে বাংলাদেশের দেয়া বিবৃতির বিষয়টি অনুধাবন করেছে ভারত সরকার। ভবিষ্যতে আর এমন হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। তবে প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এছাড়া আলোচনায় তাগাদা দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার বিষয়েও। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা বিলুপ্ত হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ ঝুঁকি মোকাবিলায় সংশোধনী আনা হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধকে রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করে সভায় বলা হয়, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে। এখন সময় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ রাষ্ট্র পুনর্গঠনের মধ্য দিয়ে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 1.5 দশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতিতে পরিণত রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে বিএনপি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ, শাসন
বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। বর্তমান সরকারের গৃহীত সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সার্বজনিক সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী এসডিজির লক্ষ্য অর্জনে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরদিন থেকেই নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো না কোনো উপায়ে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এসডিজি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মন্ত্রিপরিষদের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তখনকার তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন প্রভাবশালী মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা নতুন কল রেকর্ডে। রকুনুজ্জামানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয় 2 আগস্ট। এরপর মামলার যুক্তিতর্কে প্রসিকিউশন বেশ কয়েকটি ফোন কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এই ধারাবাহিকতায় সোমবার উপস্থাপন করা হয় আরও একটি কল রেকর্ড। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। সোমবার এই মামলায় প্রসিকিউশন 4র্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে। শুনানিতে ওবায়দুল কাদেরের সঙ্গে তখনকার তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সরকারের কথা না শুনলে টেলিভিশন বন্ধের হুমকি সংক্রান্ত একটি ফোনালাপ উপস্থাপন করা হয়। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে এই কথোপকথনে যে মিডিয়া বন্ধের নির্দেশনা ওনারা দিলেন, ষড়যন্ত্র করলেন, তার রেজাল্ট কী হলো। আমরা বাংলাদেশের 4টি টিভি চ্যানেল থেকে ডকুমেন্ট পেয়েছি যারা 18 জুলাই এবং 22 জুলাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য তারা তাদের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকারের নির্দেশে। তারা এটা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে। জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। জুলাই আন্দোলনের সময় হতাহত ও নির্যাতনের তথ্য গোপন করতে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত আওয়ামী লীগ দলীয়ভাবে নিয়েছিল বলেও দাবি প্রসিকিউশনের। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে মাঠে নেমেছিল, আক্রমণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। তারই অংশ হিসাবে ওবায়দুল কাদের সেক্রেটারি হিসাবে এখানে তার রোল প্লে করেছেন। বাহাউদ্দিন নাসিম সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তার রোল প্লে করেছেন এবং আরাফাত সাহেব তৎকালীন সরকারের তথ্য প্রতিমন্ত্রী হিসাবে তার রোল প্লে করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ এই মামলার 7 আসামি বর্তমানে পলাতক। চলতি বছরের 22 জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 2। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
একপাক্ষিক ও ঢালাও সমালোচনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সিডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের পথ সুগম করতে উস্কানিমূলক আচরণের ভাষা পরিত্যাগ করা প্রয়োজন। শহীদ শরীফ ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার হয়ে খুন হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, নেতাদের বক্তব্যের ভাষায় শিষ্টাচার না থাকলে কর্মীদের উপর তার প্রভাব পড়ে। তাই রাজনৈতিক দলগুলোকে যৌক্তিক ও গণতান্ত্রিক সমালোচনার ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যায় জড়িতদের বিচার ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একবার লড়াই করেছেন, আরেকটি ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে প্রয়োজনে আবারও মাঠে নামবেন। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের নেতারা সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। তারা প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধি ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। পরে গণমাধ্যমকে হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারত। এর আগে রবিবার বিএনপির পক্ষ থেকে 2টি ফর্ম সংগ্রহ করা হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। সৌদি আরবের রিয়াদের মানফো এলাকায় সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির শিকার 16 বাংলাদেশের 13 জনের বাড়ি নওগাঁয়, বাকি 3 জন নাটোরের। তাদের পরিবারে চলছে শোকের আহাজারি। দ্রুত প্রিয়জনের লাশ দেখার অপেক্ষায় স্বজনরা। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন ও নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ওই সোফা কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানায় আটকে পড়া 16 বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর আত্রাই ও সদর উপজেলায়, বাকি 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। স্বজন হারানোর বেদনায় পরিবারগুলো শোকে মুহ্যমান। বরাবর মেয়ের ছেলে আছে ওখানে, সে ফোন দিছিল, দিয়া বলল যে এরকম ভাব, মামা রুমে ঘুমাইছিল, আমরা গেছিলাম সেলুনের দোকান গেছিলাম, এসে দেখি আগুন লাগছে, গেট খুলে দেখি। বিদেশ গেলে হয়তো কামাই করে একটু টাকা পয়সা দেশে পাঠালে বাড়ির পরে একটু ভালোভাবে খাবে, সংসারটা ভালোভাবে চলবে, এই উদ্দেশ্যে গেছে। এদিকে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 রেমিটেন্স যোদ্ধা মারা যান। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 3 রেমিটেন্স যোদ্ধার মধ্যে একজন 7 মাস আগে সৌদি আরব যান। ধার দেনা করে বিদেশ গেলেও এখনো তাদের সেই ঋণ শোধ হয়নি। আমার ছোট বাচ্চাটা কিভাবে কান্না করেছে, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে একা একা কিভাবে কি করবো। আমি 6,70,000 নুন করছি, তার ছাল 4 আনা পয়সা দিয়ে পাইনি। কারখানার আবার বেতন এই ভাড়া দিতে লাইছে 16 লাখ টাকা 8 জনে। সরকারের কাছে দাবি, ঋণপত্র যেন কিছুটা সুদ করে দেয় সরকারে, আর লাস্টটা যেন এই দেশে পৌঁছায় দেয়। মরদেহগুলো দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি, আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিকে প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর বাইরেও এসএসসির ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা মেধাবীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে নাজনীন আক্তারের ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে। পাশের হার 59.48%, যা গত বছর ছিল 72.70। এবার পাশ করেছে 77,453 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। ময়মনসিংহ বোর্ডে পাশের হার 57.39%। মোট পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 60,274 জন। বোর্ডের 10টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা 4টি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের যে কঠোর পরিশ্রম, আমাদের যে একটা নিজের সাথে কমিটমেন্ট থাকে, আমি প্রত্যেকটা ব্যাচ ধরে একটা স্বপ্ন এঁকে দিই। আমি চেষ্টা করেছি, আমি আমার টিচারদের গাইডলাইন ফলো করেছি। অনেক খুশি, রেজাল্ট এতটা আশা করি না আর কি, অনেক বেশি আসছে, আশার বাইরেও আসছে আর কি। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ফলাফলে বড় বিপর্যয় হয়েছে। গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 14%। এবার এই বোর্ডে এসএসসিতে পাশ করেছে 63.67% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 16,113 জন। 2,713টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 35টি স্কুলের শিক্ষার্থীরা, আর একেবারেই পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 5টি। এসএসসিতে যশোর বোর্ডে পাশের হার 66.27%। জিপিএ 5 পেয়েছে 11,478 জন। বিভিন্ন স্কুলে ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। যদিও গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কমেছে এই বোর্ডে। বেড়েছে একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যাও। সিলেট বোর্ডে পাশের হার 58.33%। এবছর জিপিএ 5 পেয়েছে 3,836 জন। গত বছরের তুলনায় যা অনেকটাই কমেছে, তবে বেড়েছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। পরীক্ষায় পাশের হার 60.35%। জিপিএ 5 পেয়েছে 2,778 জন। এবছর বোর্ডের অধীনে 5টি স্কুল থেকে 32 শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। কার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার আব্বু আম্মুর, এটা না বললেই না। আর স্কুলের টিচাররা সবসময় আমাদের কিভাবে কি করতে হবে, কোন দিকে গেলে ভালো হবে, কিভাবে আরো বেশি ভালো করা যায়, সেটা সবসময় বলতো। নির্ঘুম রাতের এই একটা ফল পেয়েছি আমরা। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। পাশের হার কমে দাঁড়িয়েছে 58.05%। এবার পরীক্ষায় অংশ নেয় 1,80,752 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 1,04,925 জন। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। এদিকে শূন্য পাশের শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে হয়েছে 18টি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয়, বাহিনীটিকে কলঙ্কমুক্ত করতে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা প্রয়োজন। সেই সাথে এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের যুক্ত না করার পরামর্শ তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2004 সালে পুলিশের বিশেষ বাহিনী হিসাবে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। শুরু থেকেই বিচার বহির্ভূত হত্যায় অভিযুক্ত এই বাহিনীটি আওয়ামী শাসনামলে ফেসিবাদের হাতিয়ার হয়ে ওঠে। একের পর এক গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থেকে পরিণত হয় আরেক রক্ষী বাহিনীতে। সম্প্রতি র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশের পর থেকে আবারও আলোচনায় বাহিনীটি। পুলিশে এ ধরনের বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত আছে বিশেষজ্ঞদের। কারণ যে প্রেক্ষাপট এবং প্রয়োজনের সূত্র ধরে র্যাব তৈরি হয়েছিল, সেই প্রয়োজন এবং প্রেক্ষাপটের উদাহরণ কিংবা উপযোগ্যতা কিন্তু এখনো বিদ্যমান। পুলিশের মধ্যে অনেক ধরনের নতুন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, শাখা প্রতিষ্ঠান, যেমন ধরেন সিটিটিসি, পিবিআই, এছাড়া তো সিআইডি আছে, ডিবি আছে। যে এতগুলি প্রতিষ্ঠান থাকার পরে আপনি আরও একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, আচ্ছা, এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আমি বলবো যে এটা করার এমন কি দরকার। এ ধরনের বেসামরিক বাহিনীতে সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত করার বিধান নিয়েও প্রশ্ন উঠছে।
সশস্ত্র বাহিনী হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে, এটা দেশের সার্বভৌমত্বের জন্য রাখা হয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী রাখা হয় না। আপনি পুলিশ এটার জন্য দায়ী, বা আপনি নতুন একটা বাহিনী বানান, সেখানে আপনি ক্যাডার বানান নতুন। আপনি যদি সামরিক কর্মকর্তা মানে সৈনিকদেরকে দেন, তারা এই সিভিল বিষয়গুলোর মধ্যে জড়িয়ে যায়, তখন যে কোনো কারণে হোক, সত্য হোক মিথ্যা হোক, বদনামের ভাগিদার হতে হয়। আর পলিটিক্যাল ইন্টারফারেন্স তো আপনারা বিগত সরকারের সময় দেখেছেন। যতভাবে পারা যায় সিভিল যত কাজ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দূরে রাখাটা হচ্ছে উত্তম। বিশেষজ্ঞরা বলছেন, নাম পরিবর্তন নয়, জবাবদিহিতা নিশ্চিত করাই আসল চ্যালেঞ্জ। পোশাক এবং তার নামের কারণে বিতর্কিত হয় নাই। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা বাহিনী হিসাবে র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, এটা তদন্ত করবে কারা? নিজেরা নিজেদের তদন্ত করলে তো আসলে সেটি তো বস্তুনিষ্ঠতার প্রশ্নে একটা ঘাটতি থেকে যায়। নিজেদের অভ্যন্তরীণ তদন্তের বাইরে একটা বহুজন বিশিষ্ট তদন্ত কমিটি দরকার, যে কারোর বিরুদ্ধে অভিযোগ আসলো, অভিযোগ প্রমাণিত হলো, তখন আবার এই আলোচনা উঠবে তিনি মূল যে বাহিনীতে চাকরি করেন, বাহিনীতে আছেন, তার সেই বাহিনীর আইন অনুযায়ী বিচার হবে। তো এটা করতে গেলে আরেক জটিলতা তৈরি হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত খসড়ায় বাহিনীটিকে আরও মানবিক করে তোলার পাশাপাশি স্বচ্ছ জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মদিন উপলক্ষে সুলতান শিশু উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের শিশু চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বিটিভির সাবেক মহাপরিচালক মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাউসার হাসান টগর ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইপির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। জয়নুল গ্যালারিতে শিশুদের চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে স্কুল চত্বরে দোয়া, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারীদের অবদানকে স্মরণ করে বক্তব্য রাখেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইসরাফিল। স্বাগত বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইমরান কবির। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তাহেরা ইয়াসমিন, মোহাম্মদ সাইফুল ইসলাম আকন এবং প্রভাষক মমিনুল ইসলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে পোশাক খাত সহ বিভিন্ন খাতে কর্মী ছাঁটাইয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই কর্মী ছাঁটাই এড়াতে এখনই উপযুক্ত পরিকল্পনা গ্রহণের তাগিদ তাদের। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে আলোচকরা বলেন, বিশ্বব্যাপী উন্নত প্রযুক্তির ব্যবহারের সাথে পাল্লা দিয়ে কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এর প্রভাব কর্মসংস্থানে পড়তে শুরু করেছে। এআই ব্যবহারের ফলে শ্রমঘন শিল্প তৈরি পোশাক খাতেও কর্মসংস্থান কমতে পারে, তবে বিপরীত ধারণাও করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, বাংলাদেশের পোশাক খাতে এআই ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। তাই উন্নত প্রযুক্তিকে ভয় না পেয়ে দক্ষতা বৃদ্ধি এবং সঠিক নীতির মাধ্যমে এআইকে অর্থনীতি ও কর্মসংস্থানের সহায়ক শক্তিতে পরিণত করার উপর গুরুত্ব দেওয়া হয় সেমিনারে। দিনের আর কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশের প্রথম এসডিজি ভিলেজ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল খুলনার পানখালী গ্রাম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, লবণাক্ততা আর নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে টিকে থাকা উপকূলের মানুষদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার গ্রামটি। ভার্চুয়ালি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জামালপুর শহরে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা যুবদল। জেলা জজ আদালতের সামনে থেকে শুরু হয়ে সকাল বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান নেতৃত্ব দেন। আদিবাসীদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা হয়েছে। শিল্পকলা একাডেমিতে নারী ঐক্য উন্নয়ন সংস্থার আয়োজনে হয়েছে হস্তশিল্প মেলা ও সাংস্কৃতিক আয়োজন। সভাপতিত্ব করেন নারী ঐক্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক দীপালি খালকো। ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে 10 দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে খাগড়াছড়িতে। গুইমারা সরকারি কলেজে কার্যক্রমের উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ। সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। সিরাজুল মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 90 দিনের মধ্যেই হকি ফেডারেশনের নির্বাচনের জন্য নতুন অ্যাডহক কমিটিকে নির্দেশনা দিয়েছেন সভাপতি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সাধারণ সভা বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। মানিক মাহমুদ রিপোর্ট। হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সাধারণ সভার শুরুতে সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল সাদেকের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় আলোচনা হয় বেশ কয়েকটি বিষয় নিয়ে। ফেডারেশনের পরবর্তী বাজেট অনুমোদন করা হয় সভায়। হকি ফেডারেশনের সভাপতি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উপর বিশেষ গুরুত্ব আরোপ এবং নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করে দেন। কমিটি গুরু দায়িত্ব দিয়েছে আমাদের ওখানে 90 দিন সময়সীমা, যার মধ্যে অলরেডি প্রবাবলি 20-25 দিন চলে গিয়েছে। তো আমাদের পুরো কমিটির মধ্যেই আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম জানি 90 দিনের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে করতে পারি। দ্যাটস আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। হকির তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে 12টি সাব কমিটি গঠন করা হয়। ঘরোয়া লীগ নিয়মিত আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি এবং আমরা একটা পূর্ণাঙ্গ 1 বছরের ক্যালেন্ডার তৈরি করে দিব, যেটা নিয়ে আর কি আমাদের ন্যাশনাল ইয়থ হকি, স্কুল হকি, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ পূর্ণাঙ্গ একটা ক্যালেন্ডার থাকবে। ইনশাআল্লাহ আমরা যদি নভেম্বরের মধ্যে নতুন টার্ফ স্থাপন করতে পারি। আজকে আমাদের মিটিং আলাপ হয়েছে 4 জাতি না 5 থেকে 6 জাতি নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিসেম্বরে হোস্ট করার চেষ্টা করব। বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন হকি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এসএসসিতে পাস 62%। মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেয়া যায় না, মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, দেশসেরা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন ত্রিবেদী। বাংলাদেশকে হেয় করে এমন কোনো কাজ করতে না দেওয়ার ব্যাপারে দিল্লির আশ্বাস চায় সরকার। ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল বললেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন। সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুন, প্রাণ হারানো 16 জনের বাড়িতে শোকের মাতম। লাশ বুঝে পাওয়ার অপেক্ষা স্বজনদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই। ধন্যবাদ।